হ্যালো ফ্রেন্ডস, আমরা এসে গেছি আমাদের কেমিস্ট্রি ক্লাস 12-এর আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা পদার্থের কঠিন অবস্থা চ্যাপ্টারটি আরেকটি টপিক ঘনকাকার সিস্টেম বা কিউবিক সিস্টেমের প্রতিটি একক কোষের কণা সংখ্যা নির্ণয় বিষয়টি নিয়ে আলোচনা করব। তো কণা সংখ্যা নির্ণয়ের নিয়মাবলী সম্পর্কে আমরা আলোচনা করব। তো এই জিনিসটা জানার আগে আমাদের জানতে হবে একক কোষ। তো এই একক কোষ ব্যাপারটা আমি আগের ভিডিওতেই আলোচনা করেছি, তো তোমরা ওই ভিডিওটি দেখে নিতে পারো, আগের ভিডিওটি। ঠিক আছে, আর আজকে আমাদের টপিকটি তাহলে আমরা এখন শুরু করছি। তো ঘনকাকার একক কোষের কৌণিক বিন্দুতে অবস্থিত কণা পরস্পর সংলগ্ন 8টি ঘনকাকার একক কোষের ক্ষেত্রেই সাধারণ কণা। ফলে প্রতিটি একক কোষে উক্ত কণার অবদান 1/8 অংশ হয়। চিত্রটির ক্ষেত্রে দেখো, একক কোষগুলির ক্ষেত্রে ঘনকাকার একক কোষগুলির কৌণিক বিন্দুতে বা কর্নারে অবস্থিত কণাগুলি পরস্পর 8টি ঘনকাকার একক কোষের ক্ষেত্রেই সাধারণ কণা। মানে 8টি ঘনকাকার একক কোষেই কণাটি অবস্থিত, মানে কণাটি সংলগ্ন। এর ফলে 8টি ঘনকাকার একক কোষের ক্ষেত্রে সাধারণ কণা বলা হয়েছে। ফলে প্রতিটি একক কোষে উক্ত কণার অবদান 1/8 অংশ। ঠিক আছে, মানে প্রতিটি একক কোষের ক্ষেত্রে সেখানে 1/8 অংশ হবে। ঠিক আছে, এখানে আরেকটা ব্যাপার তোমাদের জানতে হবে, পৃষ্ঠকেন্দ্রে কণা পরস্পর সংলগ্ন দুটি ঘনকাকার কোষের ক্ষেত্রেই সাধারণ কণা। তাই প্রতিটি একক কোষের পৃষ্ঠকেন্দ্রে অবস্থিত কণার অবদান হয় হাফ অংশ। মানে পৃষ্ঠকেন্দ্রে অবস্থিত কণাগুলি পরস্পর দুটি ঘনকাকার একক কোষের ক্ষেত্রেই সংলগ্ন, মানে দুটি ঘনকাকার একক কোষ দ্বারা সংলগ্ন থাকে। তাহলে সেক্ষেত্রে যেহেতু দুটি, তাহলে প্রত্যেকটিতে অবদান হবে 1/2 অংশ পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষের ক্ষেত্রে। আর দেহকেন্দ্রে থাকলে কণাটি সম্পূর্ণরূপে উক্ত কোষের নিজস্ব কণা। মানে দেহকেন্দ্রে যদি একটি কণা অবস্থিত থাকে, তাহলে ওই কোষেরই একটি সাধারণ কণা, উক্ত কোষেরই। তো সেক্ষেত্রে একটি কোষ যেহেতু, একক কোষের জন্য দেহকেন্দ্রে অবস্থিত কণার অবদান হবে 1। ঠিক আছে, তারপরে কিনারা বা বাহুর মধ্যবিন্দুতে অবস্থিত কণা পরস্পর সংলগ্ন 4টি ঘনকাকার একক কোষের ক্ষেত্রেই সাধারণ কণা। ফলে প্রতিটিতে একক কোষে উক্ত কণার অবদান হয় 1/4 অংশ। এই ছবিটার দিকে খেয়াল করে ব্যাপারগুলি ভালো করে বুঝে নাও। এক্ষেত্রে আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে ঘনকাকার সিস্টেমে প্রান্তকেন্দ্রিক একক কোষের কোনো অস্তিত্ব নেই। ঠিক আছে, এই জিনিসটা আমাদের জানতে হবে। প্রান্তকেন্দ্রে অবস্থিত কোনো কণাগুলি কোনো অস্তিত্ব থাকে না। ঠিক আছে, এরপরে ঘনকাকার একক কোষে কণার সংখ্যা নির্ণয় কীভাবে করতে হয় সেই ব্যাপারে আমরা এখন জানব। তো এরূপ মানে সরল ঘনকাকার একক কোষ, এরূপ একক কোষের কেবল কৌণিক বিন্দুগুলিতে কণা থাকে এবং মোট কৌণিক বিন্দুর সংখ্যা 8। আবার প্রতিটি একক কোষের জন্য কৌণিক বিন্দু কণার অবদান 1/8 অংশ, যেটা আমরা একটু আগে জানলাম, 1/8 অংশ। ঠিক আছে, পরে আবার প্রতিটি সরল ঘনকাকার একক কোষে কণার সংখ্যা একক কোষে কৌণিক বিন্দুর সংখ্যা গুণন প্রতিটি একক কোষের জন্য কৌণিক বিন্দুস্থিত কণার অবদান। এই লাইনটা মনে রাখবে যে
প্রতিটি সরল ঘনকাকার একক কোষে কণার সংখ্যা নির্ণয়, একক কোষে কণিক বিন্দুর সংখ্যা এবং প্রতিটি একক কোষের জন্য কণিক বিন্দুস্থিত কণার অবদান। ঠিক আছে, পরে আসা যাক। তাহলে একক কোষে কণিক বিন্দুর সংখ্যা কত? 8, এবং তার প্রতিটি কোষে কণার অবদান 1/8। তাহলে একক কোষের কণার সংখ্যা কত আসলো? 1। ঠিক আছে, পরের ক্ষেত্রে পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষ। তো এরূপ একক কোষে কণিক বিন্দুগুলি ছাড়াও প্রতিটি পৃষ্ঠতলের কেন্দ্রে কণা থাকে। প্রতিটি একক কোষের জন্য কণিক বিন্দুতে অবস্থিত কণার অবদান হলো 1/8 অংশ এবং পৃষ্ঠকেন্দ্রে অবস্থিত কণার অবদান 1/2 অংশ। তো ঘনাকাকার একক কোষে মোট পৃষ্ঠতলের সংখ্যা 6টি। সুতরাং ঘনাকাকার একক কোষে মোট পৃষ্ঠতলের সংখ্যা 6টি। তাহলে সুতরাং পৃষ্ঠকেন্দ্রিক ঘনাকাকার একক কোষে মোট কণার সংখ্যা হবে 8টি কণিক বিন্দুর জন্য মোট কণার সংখ্যা এবং 6টি পৃষ্ঠতলের জন্য মোট কণার সংখ্যা। ঠিক আছে, 6টি পৃষ্ঠতলের জন্য মোট কণার সংখ্যা। তাহলে প্যাকিং দক্ষতা সমান হবে একক কোষের কণা বা কণাগুলি দ্বারা অধিকৃত আয়তন বা একক কোষের মোট আয়তন। ঠিক আছে, পরে আসা যাক। একক কোষের প্যাকিং দক্ষতা, আরেকটা জিনিস বলি, একক কোষের প্যাকিং দক্ষতা নির্ণয়ের ক্ষেত্রে ধরে নেওয়া হয় যে কণাগুলি সম আকারের গোলক এবং একক কোষগুলির মধ্যে ঘন সন্নিবিষ্ট বা ক্লোজড প্যাকিং। ঠিক আছে, তো সরল ঘনকাকার একক কোষের প্যাকিং দক্ষতা কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা জানব। তো দেখো প্রথমে কি লেখা, যে সরল ঘনকাকার একক কোষের কৌণিক বিন্দুগুলি গঠনকারী কণা দ্বারা অধিকৃত থাকে। এ ধরনের একক কোষে মোট কণার সংখ্যা 1। ঠিক আছে, এই লাইনটা ভালো মতো দেখে নাও। পরে ছবিটার দিকে কিন্তু ভালো করে খেয়াল করবে, ছবিটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। ছবির দিকে খেয়াল রেখে আমাদেরকে প্রমাণটার দিকে দেখতে হবে। তো ধরা যাক একটি ঘনকাকার একক কোষের কিনারা, যেটাকে বলে এজ বা বাহুর দৈর্ঘ্য এ, এবং উক্ত একক কোষের কৌণিক বিন্দুতে অবস্থিত কণার ব্যাসার্ধ আর। এই জায়গাটা দেখো, উক্ত একক কোষে কণা ব্যাসার্ধ আর। ঠিক আছে, তো ঘন সন্নিবেশের ফলে কৌণিক বিন্দুস্থিত কণাগুলি একক কোষের বাহু বরাবর পরস্পর সংস্পর্শে থাকে। সুতরাং একক কোষের দৈর্ঘ্য কত হবে? এখানে যেহেতু ব্যাসার্ধ বরাবর মানে ব্যাস বরাবর কিনারার দৈর্ঘ্য বা বাহু, তাহলে সেখানে যে দুটি গোলক, তাহলে সেখানে হবে 2 × কণার ব্যাসার্ধ, সেখানে হবে 2r। তাহলে a = 2r। আর আমরা যেহেতু কণাগুলিকে গোলক হিসাবে ধরেছি, তাহলে কণার আয়তন কি হবে? তো কণার আয়তন হবে 4/3 πr³, যেখানে ব্যাসার্ধ r। ঠিক আছে, তারপরে এখন সরল ঘনাকাকার একক কোষে কণার সংখ্যা কত? 1। তো একক কোষে কণার সংখ্যা 1, সুতরাং সরল ঘনাকার একক কোষে কণা দ্বারা অধিকৃত আয়তন কত হবে? কণার সংখ্যা ইন্টু কণার আয়তন। যেহেতু কণার সংখ্যা 1, তাহলে আয়তন একই হবে, মানে যেটা আগেই আছে, মানে 4/3 πr³। একক কোষের আয়তন, একক কোষ একটি ঘনক, আর ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি a হয়, তাহলে আমরা আয়তন জানি যে a³, অর্থাৎ এখানে এর মান হবে 2r। তো 2r³ সমান 8r³, যেখানে a = 2r। সুতরাং সরল ঘনকাকার একক কোষের প্যাকিং দক্ষতা হবে কণা দ্বারা
অধিকৃত আয়তন এবং একক কোষের আয়তন, মানে এক কণা দ্বারা অধিকৃত আয়তন ভাগ একক কোষের মোট আয়তন। তো 4/3 পাই আর কিউব বাই 8 আর কিউব পাই/6, এটা সমাধান করলে আসে 0.524। কাজেই সরল ঘনাকার একক কোষে অধিকৃত আয়তনের পরিমাণ 52.4% এবং ফাঁকা স্থানের পরিমাণ 100 দিয়ে বিয়োগ করলে পাওয়া যাবে, যেটা হলো 47.6%। সরল ঘনাকার একক কোষে, এই ছকটা একটু দেখে রাখবে তোমরা, সরল ঘনাকার একক কোষে কণার ব্যাসার্ধ হাফ ইন্টু একক কোষের কিনারা বা বাহুর দৈর্ঘ্য, আর দুটি নিকটবর্তী প্রতিবেশী কণার মধ্যেকার দূরত্ব হবে একক কোষের কিনার দৈর্ঘ্যের সমান। ঠিক আছে, এটা আমরা জানলাম সরল ঘনকাকার একক কোষের ক্ষেত্রে। এরপর একইভাবে দেহকেন্দ্রিক এবং পরবর্তীতে পৃষ্ঠকেন্দ্রিকের ব্যাপারেও জানব। তো দেহকেন্দ্রিকের ক্ষেত্রে দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষে কৌণিক বিন্দুগুলি ছাড়াও দেহকেন্দ্রিকটি কণা থাকে। এ ধরনের একক কোষে মোট কণার সংখ্যা 2। ঠিক আছে, একক কোষের মোট কণার সংখ্যা হলো 2, যেহেতু দেহকেন্দ্রিক। তারপর এক্ষেত্রে কৌণিক বিন্দুস্থিত কণাগুলি পরস্পরের সংস্পর্শে থাকে না, কিন্তু দেহকেন্দ্রে অবস্থিত কণার সংস্পর্শে থাকে। এই কণাগুলি সংস্পর্শে থাকবে হলো দেহকেন্দ্রে অবস্থিত কণার। ঠিক আছে, পরে ধরা যাক একটি দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষের কিনারা বা বাহুর দৈর্ঘ্য a এবং উক্ত একক কোষে কণার ব্যাসার্ধ r। তো উক্ত একক কোষে দেহকর্ণের দৈর্ঘ্য d হলে দেখা যায় d = ab। কর্ণের দৈর্ঘ্য, কর্ণটার দৈর্ঘ্য যদি d হয় তাহলে d = ab = 4r হবে। ঠিক আছে, পরে BDC সমকোণী ত্রিভুজের অতিভুজ BC, BDC ত্রিভুজ, BDC সমকোণী ত্রিভুজ, এটি লম্ব, BD লম্ব যদি হয়, BDC সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এখানে BC হবে তাহলে √ লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার যোগফল, তো BD স্কোয়ার + DC স্কোয়ার। আর BD এবং DC বাহু একই, সেক্ষেত্রে যার মান হলো a, তাহলে a² + a² তার রুটে থাকলে হবে a√2। একইভাবে ACB সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, ACB সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ AB, তাহলে AB হবে √BC² + CA², তাহলে √BC মান বসাও, তাহলে BC a√2 তার হোল স্কোয়ার + a², তো a√3 হবে। 1 ও 2 নং সমীকরণ, এখানে একটা 1 নং সমীকরণ 2 নং সমীকরণ দেখতে পাচ্ছ। এই 2 নং সমীকরণ 1 নং সমীকরণ থেকে পাই 4r = a√3, বা a = হবে 4/√3r, বা r = এর থেকে পাবো r = √3/4a, যেটাকে সমাধান করলে হবে 0.43 × a। ঠিক আছে, পরে দেখো প্রতিটি কণার আয়তন 4/3 পাই r³ এবং দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষে মোট কণার সংখ্যা 2। কাজেই দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষে কণাগুলি দ্বারা মোট অধিকৃত আয়তন 2 × 4/3 পাই r³। তাহলে একক কোষের আয়তন হবে a³, তাহলে সেখানে হবে 4/3r, যেহেতু 4/√3r, যেটা আমরা একটু আগে বের করলাম। দেখো তোমরা এই জায়গাটা। ঠিক আছে, তো দেহকেন্দ্রিক একক কোষের প্যাকিং দক্ষতা হবে, তো এটা সমাধান করলে কত আসলো, 64 4³ এবং √3, তো 3√3 হবে আর r³। তো কণাগুলি দ্বারা মোট আয়তন এবং একক কোষের আয়তন, তো কণাগুলি দ্বারা মোট আয়তন কত, 2 গুণন, যেহেতু কণার সংখ্যা 2 দেহকেন্দ্রিক একক কোষে, আর আয়তন গুণ হয়ে গেল, তারপরে এটা সমাধান করে পেলাম
সমাধান করে পেলাম আমরা যে 0.68। ঠিক আছে, 0.68 0.68 হবে এর মানটা, আর কিউব কেটে গেলে। তো দেহকেন্দ্রিক ঘনাকার একক কোষে কণাগুলি দ্বারার অধিকৃত আয়তন 68%। উক্ত একক কোষে ফাঁকা স্থানের পরিমাণ 100 দিয়ে বিয়োগ করলে পাওয়া যাবে। এক্ষেত্রে এই বক্সটাও দেখে নিতে পারো তোমরা, একই ব্যাপার যেগুলো উপরে লেখা আছে, সম্পর্কটা কিনারার দৈর্ঘ্য এবং ব্যাসার্ধের মধ্যে। ঠিক আছে, এটা আমরা পেলাম। এখন আমরা আসি পৃষ্ঠকেন্দ্রিক ঘনাকার একক কোষের ক্ষেত্রে প্যাকিং দক্ষতা কীভাবে নির্ণয় করতে হয়। তো পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষে কৌণিক বিন্দুগুলি ছাড়াও একক কোষে পৃষ্ঠ কেন্দ্রগুলিতে কণা অবস্থান করে। তো একক কোষে মোট কণার সংখ্যা 4। তো এই একক কোষের কণার সংখ্যাটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, তো একক কোষে মৌলিক বিন্দুগুলিতে অবস্থিত কণাগুলি পরস্পর সংস্পর্শে থাকে না, কিন্তু এই কণাগুলি পৃষ্ঠকেন্দ্রে অবস্থিত সংস্পর্শে থাকে। ধরা যাক একটি পৃষ্ঠকেন্দ্রিক ঘনাকার একক কোষে কিনারার বাহুর দৈর্ঘ্য এ এবং উক্ত একক কোষে কণার ব্যাসার্ধ আর। তো উক্ত একক কোষে পৃষ্ঠকর্ণের দৈর্ঘ্য ডি হলে, এখানে ডি হলে দেখা যায় ডি ইকুয়াল টু এ বি ইকুয়াল টু 4r, যেটা এখানে দেখা যাচ্ছে, দেখো। ঠিক আছে, পরে এসিবি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ এসিবি সমকোণী ত্রিভুজ, এই একটা ত্রিভুজ দেখা যাচ্ছে, দেখো। সেখানে অতিভুজ এ বি ইকুয়াল টু √a স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান √a² প্লাস a², যেটা সমান তাহলে a√2 এবং 4r 1 ও 2 নং থেকে পাই। এখানে 1 নম্বর সমীকরণটা হলো যে ডি ইকুয়াল টু এ বি ইকুয়াল টু 4r, এটা এখানে উঠেনি ভালো মতো, এটা 1 নম্বর। এবং 2 নম্বর সমীকরণটি হলো যে এ বি ইকুয়াল টু √2, এটা হলো 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, তো 1 ও 2 নং থেকে পাই যে 4r ইকুয়াল টু a√2, সেখানে r ইকুয়াল টু হবে a/2√2 সমান 0.36 বা 35 এরকম সামথিং হবে। তো একক কোষের আয়তন হবে a³ সমান 2√2r তার কিউব। ঠিক আছে, এরপরে তো ভালো করে দেখো, তো প্রতিটি কণার আয়তন হবে 4/3πr³ এবং পৃষ্ঠকেন্দ্রিক ঘনাকার একক কোষের মোট কণার সংখ্যা 4। তাহলে পৃষ্ঠকেন্দ্রিক ঘনাকার একক কোষের কণাগুলির অধিকৃত আয়তন কত হবে? 4 × 4/3πr³। তো পৃষ্ঠকেন্দ্রিক ঘনাকার কোষে একক কোষে প্যাকিং দক্ষতা হবে কণাগুলি দ্বারা অধিকৃত মোট আয়তন বাই কণাগুলি দ্বারা অধিকৃত মোট আয়তন বাই একক কোষের মোট আয়তন। তাহলে এটা 16√2r³ যেটা এসেছিলো একক কোষের মোট আয়তন এবং কণাগুলি অধিকৃত আয়তন, তাহলে ওটা দিয়ে ভাগ করে দিলে তাহলে আসবে 0.74। তা পৃষ্ঠকেন্দ্রিক একক কোষের ক্ষেত্রে কণাগুলি দ্বারা অধিকৃত আয়তন পরিমাণ হবে 74% এবং পৃষ্ঠকেন্দ্রিক একক কোষে ফাঁকা স্থানের পরিমাণ হবে 100 দিয়ে বিয়োগ, তাহলে কত হলো ফাঁকা স্থানের পরিমাণ? 26%। পরের ক্ষেত্রে এর ক্ষেত্রেও ব্যাসার্ধ এবং কিনারার বাহুর দৈর্ঘ্যের মধ্যে সম্পর্কটা এখানে ভালো করে আছে, দেখে নিও। তারপর এর ক্ষেত্রেও বিভিন্ন ঘনাকার একক কোষের বিভিন্ন রাশি সংক্রান্ত সংক্ষিপ্ত সার এখানে দেওয়া আছে, তোমরা এটাকে স্ক্রিনশট তুলে খাতায় তুলে নিও। ঠিক আছে, তো এই ভিডিওতে এতটুকুই। আমরা পরের ভিডিওতে আলোচনা করব তো 8টি কৌণিক বিন্দুর জন্য মোট কণার সংখ্যা এবং 6টি পৃষ্ঠতলের জন্য মোট কণার সংখ্যা। তাহলে এক্ষেত্রে হবে যে 8 × 1/8 এবং 6টি কণা এবং প্রতিটি কণার অবদান হবে ½ তাহলে টোটাল আসলো যোগ করলে 4। এরপরে আসি
দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষ। তো এ ধরনের একক কোষে কৌণিক বিন্দুগুলি ছাড়াও কোষের দেহকেন্দ্রে একটি কণা অবস্থান করে। তো প্রতিটি একক কোষের জন্য কৌণিক বিন্দুস্থিত কণার অবদান 1/8 অংশ। অন্যদিকে দেহকেন্দ্রে অবস্থিত কণাটি উক্ত কোষের সম্পূর্ণ অধিকারে থাকে, মানে একটি একক কোষেরই অধিকারে থাকবে। তো সুতরাং দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষে মোট কণার সংখ্যা সমান সমান 8টি কৌণিক বিন্দুর জন্য মোট কণার সংখ্যা যোগ দেহকেন্দ্রে অবস্থিত কণার সংখ্যা। তাহলে 8 × 1/8 + 1, তাহলে 2। তাহলে এই ক্ষেত্রে আমরা জানতে পারলাম। ঠিক আছে, এই 3টি ব্যাপার আমাদের কিন্তু মনে রাখতে হবে ভালো করে। এখানে সারণীতে ভালো করে দেওয়া আছে, এই ব্যাপারটা তোমরা খাতায় তুলে নিতে পারো বা মোবাইল থেকে স্ক্রিনশট তুলে নিতে পারো। এখানে পুরো ব্যাপারটাকেই এখানে সংক্ষিপ্তভাবে বলা আছে। ঠিক আছে, তাহলে এরপরে আসি আমরা কোষের প্যাকিং দক্ষতা। তো প্যাকিং দক্ষতা কি? সরল দেহকেন্দ্রিক পৃষ্ঠকেন্দ্রিক ঘনাকার একক কোষে কণার সংখ্যা যথাক্রমে কি জানলাম আমরা, যে 1, 2 ও 4। তো ফলে এই কোষগুলিতে কণা বা কণাগুলি দ্বারা অধিকৃত আয়তনের পরিমাণ বিভিন্ন বিভিন্ন হবে, যেহেতু বুঝতেই পারছো যে কণার সংখ্যা আলাদা। তো কোনো একক কোষে কণাগুলি যেভাবেই বিন্যস্ত হোক না কেন, তো কোষের মধ্যে কিছু অঞ্চল সবসময় ফাঁকা থাকে। ঠিক আছে, তো এর সঙ্গে প্যাকিং দক্ষতার সম্পর্ক কী, মানে আমরা এখন প্যাকিং দক্ষতাকে ভালো মতো জানি। তো প্যাকিং দক্ষতা হলো কোনো একক কোষের মোট আয়তনের যত ভগ্নাংশ উক্ত কোষের কণাগুলি বা কণা দ্বারা অধিকৃত থাকে তখন একক কোষের প্যাকিং দক্ষতা বলে, তখন তাকে একক কোষের প্যাকিং দক্ষতা বলা হয়। প্যাকিং দক্ষতা তাহলে সমান সমান। তো আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব যে কোনো কেলাসাকার যৌগের একক কোষে উপস্থিত কণার সংখ্যা থেকে উক্ত যৌগের সংখ্যা কীভাবে নির্ণয় করা হয়। তো এই সংক্রান্ত আমরা বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করব। তো আজকের ভিডিওতে এতটুকুই। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আজকের মতো এখানেই, ধন্যবাদ।